ইতিহাসের কোনো একটি অংশ আমার ভালো নাই লাগতে পারে, আমার মতো আরো বহু জনতা থাকতে পারেন যাদের ইতিহাসের কোনো একটি অংশ হয়তো ভালো লাগে না। ভারতের ইতিহাসও হতে পারে, কিন্তু সেই ঐতিহাসিক পর্বের হিস্টোরিক্যাল পিরিয়ড যাকে বলে, সেই পিরিয়ডের সমস্ত নিদর্শন ভেঙে দেব, গুড়িয়ে দেব, ধ্বংস করে দেব। বামিয়ান বৌদ্ধ ধর্মকে ভালো না লাগলে আমি গুড়িয়ে ভেঙে ফেলে দেব। মুজিব রহমানের সেই আদর্শে আমি দীক্ষিত নাই হতে পারি, তাই বলে তার বাড়িটা ভেঙে টুকরো করে দেব। নাকি আমি মূর্খের মতো গোটা একটা জাতির বিনাশের কারণ হয়ে সেই জাতির ইতিহাসকে গোটা দুনিয়ার ইতিহাসের পাতা থেকে, বই থেকে সেই পাতাটাকেই ছিঁড়ে দুমড়ে মুচড়ে ফেলে দেব। বাংলাদেশের মৌলবাদীরা এই মুহূর্তে যে কাজটা করছেন, একদিকে বলা হয় এথনিক ক্লেন্সিং হলো একটা গোটা জনসংখ্যাকে মুছে ফেলা, আর হিস্টোরিক্যাল ক্লিনজিং হলো ইতিহাসের একটা গোটা পর্বকে মুছে ফেলা। তাও যদি শুধু ইতিহাস মুছতো তারা, তাহলে বুঝতাম, কিন্তু ওরা একই সঙ্গে দুটো কাজ বাংলাদেশের মৌলবাদীরা একসঙ্গে করছে। একদিকে হিস্টোরিক্যাল ক্লিনজিং, ঐতিহাসিকভাবে সমস্ত পাস্ট অতীতকে মুছে ফেলা, আর একদিকে এথনিক ক্লিনজিং, একটি ধর্মের একটি সম্প্রদায়ের মানুষের ওপর বারবার আঘাত, তাদের মুছে দেওয়া। কিন্তু এর পাল্টা কি করতে হবে, কি বলছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনায় যাব। তবে সবার আগে প্রতিবেদন। हमें हमारी एकता को ही देश की ढाल बनाना है। हमें याद रखना है, अगर हम बटेंगे तो बांटने वाले महफिल सजाएंगे। সুরক্ষিত থাকতে হলে একত্রিত হতেই হবে, না হলে কি হবে? তার হাতে গরম প্রমাণ পাওয়া যাচ্ছে পড়শি বাংলাদেশে। এক না হলে মুছে যাবে ইতিহাস থেকেও, ঠিক যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস ভুলিয়ে দিচ্ছে বাংলাদেশের জামাতি ও মৌলবাদীরা। ধুলোয় মিশিয়ে দেওয়া হলো মুজিবের বাড়ি, জ্বালিয়ে দেওয়া হচ্ছে জাদুঘরও। রেহাই পাচ্ছে না বাংলাদেশের সাধারণ মানুষরাও, আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। বাংলাদেশের পরিস্থিতি কি এপার বাংলাতেও সরস্বতী পুজো করতে দ্বারস্থ হতে হচ্ছে হাইকোর্টের। বাংলাতেই হিন্দুদের কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার নিদান দেন শাসক দলের বিধায়ক। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। এরপরেও কি হিন্দুদের একত্রিত হওয়ার সময় হয়নি? হিন্দু একতা কতটা জরুরি তা মনে করিয়ে দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। हिंदू समाज को अपना जीवन चलाने के लिए हिंदू एकता की आवश्यकता है। विश्व में ये नियम है, जो समाज संगठित है, एक है, उस समाज का उत्कर्ष होता है। जो समाज विभक्त है, संगठित नहीं है, उस समाज का अधपतन होता है। কার্যত বাংলাদেশে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ। তাও সংখ্যালঘু তোষণ দেখতে পায় না শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে যাওয়া সিপিএম। উল্টে মহাকুম্ভ নিয়ে ব্যঙ্গ কটাক্ষ করতে ছাড়ে না নিজেদের ধর্মনিরপেক্ষ বলে ঢাক পেটানো বামেরা। উত্তরপ্রদেশে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকরা বেতন পাচ্ছেন না, শ্রমিকরা তাদের ঠিকমতো কাজের উপায় নেই, মনরেগায় কাজ হচ্ছে না। মানুষের বেঁচে থাকার যে মূল উপজীব্য, সেদিকেই সরকারের অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে যে পাবলিক মানি শুড বি ইউজড ফর পাবলিক পারপাস। এখনো কি ঘুম ভাঙবে না হিন্দুদের? জাতি, ভাষা, অঞ্চল ছাড়িয়ে কবে একত্রিত হবে হিন্দুরা? ধ্বংসের হাত থেকে বাঁচতে ও সমৃদ্ধ সমাজ গড়তে ঐক্যবদ্ধ হতেই হবে হিন্দুদের। রিপাবলিক বাংলা। গতকাল রাত্রি থেকে দুটো ছবি, আজকে সকাল, আজকে দুপুর, আজকে বিকেল টানা দেখিয়েছি আমরা। আবার দেখাবো তার কারণ কি। তার কারণ হলো এই ছবিটা মাথায় গেঁথে নেওয়ার মতো। কিভাবে ইতিহাস সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া যায় তার নিদর্শন। ইতিহাস, আবারও বলছি, ভালো লাগতে পারে, না লাগতে পারে। ইতিহাসের একটি পর্ব আমার ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু সেই ঐতিহাসিক নিদর্শনগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া, হিস্টোরিক্যাল ক্লিনজিং করা, এর চেয়ে বড় মূর্খামি আর বর্বরতা আর কি হতে পারে? একদিকে ইতিহাস মুছে যাচ্ছে,
শেখ মুজিবের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এবার দেখুন হিস্টোরিক্যাল ক্লিনজিং এর সঙ্গে আর কি হতে পারে, এথনিক ক্লিনজিং, একটা গোটা জাতির জাত্যাভিমান ভুলিয়ে দেওয়া, জাতিকে নিজের পরিচয় ভুলিয়ে দেওয়া। প্যালেস্টাইনের ফ্ল্যাগ উড়ছে বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে জেলে পোরা হয়েছে, তিনি বাংলাদেশের পতাকাকে অপমান করেছেন। বাংলাদেশের শেখ মুজিবের বাড়িতে দাঁড়িয়ে প্যালেস্তাইনের পতাকা ওড়ানো হচ্ছে। আমাদের প্রশ্ন, প্যালেস্তাইনের পতাকা বাংলাদেশে কেন উড়ছে? বাংলাদেশ আর প্যালেস্তাইন তো সমান নয়। হামাস জঙ্গি নেতারা প্যালেস্তাইনের পতাকা ওড়ান, বাংলাদেশে কেন উঠছে? তার চেয়েও ভয়ঙ্কর একটা ছবি দেখাই। আইসিস যে পতাকা সাধারণত ব্যবহার করে থাকে, সেই পতাকাও দেখা যাচ্ছে আজকের বাংলাদেশে। হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশকে মুক্তি দিয়েছিলেন, তারা কি আইসিসের পতাকা নেওয়া এই দৃশ্য আজ যদি দেখতেন কতটা খুশি হতেন কিংবা কতটা তাদের দুঃখ হতো, সেই নিয়ে প্রশ্ন করব প্রথমেই। তবে তার আগে আজকের অগ্নিবাণ। দুটো ছবি স্পষ্ট হচ্ছে, হিস্টোরিক্যাল ক্লিনজিং, ইতিহাস ভুলিয়ে দেওয়া, আর একদিকে এথনিক ক্লিনজিং, জনসংখ্যা বা জাতের অভিমান সহ তাদের নিজস্ব অস্তিত্ব ভুলিয়ে দেওয়া। এবং এই ছবির উল্টো দিকে দাঁড়িয়ে মোহন ভাগবত কেরালায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। যে বক্তব্যে তিনি বলছেন, যে জাতি ঐক্যবদ্ধ থাকে না সেই জাতি ইতিহাস থেকে মুছে যায়। হচ্ছে কোথায়? বাংলাদেশে। কি বলেছেন মোহন ভাগবত, শুনবো। हिंदू समाज को अपना जीवन चलाने के लिए हिंदू एकता की आवश्यकता है, उसमें से शक्ति उत्पन्न होगी। ये बताने के लिए और कोई तर्क देने की आवश्यकता नहीं, विश्व में ये नियम है। जो समाज संगठित है, एक है, उस समाज का उत्कर्ष होता है। जो समाज विभक्त है, संगठित नहीं है, उस समाज का अधपतन होता है। इतिहास और वर्तमान दोनों इसके साक्षी है। যে সমাজ, যে জাতি ঐক্যবদ্ধ তাদের সমৃদ্ধি ঘটে। যে সমাজ, যে জাতি ঐক্যবদ্ধ নয়, বিভাজিত, তারা শেষ হয়ে যায়, ইতিহাস থেকে মুছে যায়। কি ভুল বলছেন মোহন ভাগবত, বোঝার চেষ্টা করব, নাকি আজ তিনি যা বলছেন তাই অমোঘ সত্য। আমার অগ্নিবাণ, অনির্বাণ প্রতিদিন যে অগ্নিবাণ ছুড়ে থাকে, আজকে অনির্বাণের অনুপস্থিতিতে আমি কিশলয়। আজকের অগ্নিবাণ, ঐক্যবদ্ধ না হলে এই বাংলাও হবে আজকের বাংলাদেশ। এই বাংলা বলতে আমাদের এই বাংলা। বাংলাদেশের পথে কি এগোবে যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়? যে ঐক্যের কথা বলছেন মোহন ভাগবত, হিন্দুদের ঐক্যের কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে বাঙালি ঐক্যের কথাও প্রশ্ন করব। আমি যাব প্রথমেই, আমার একাধিক অতিথি থাকবেন আজকের গোটা ডিবেটে, কিন্তু প্রথমেই আমি যাদের কাছে যাব, আমার সঙ্গে রয়েছেন আরিফ বিল্লাহ, নেতা, গণ অধিকার পরিষদ, এবং আমার সঙ্গে রয়েছেন বলরাম বোস, সনাতনী প্রতিবাদী। এই দুজনকে নিয়ে আমি আমার ডিবেট শুরু করছি এবং ডিবেটের প্রথমে আমি আরিফ বিল্লাহকে প্রশ্ন করছি। আরিফ বিল্লাহ, আজকে আমরা ঝগড়াঝাটিতে না গিয়ে খুব সিরিয়াস একটা আলোচনা করি। আলোচনায় আপনি নিজের কথা বলবেন, আমি বলতে দেবো, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন, বলরাম বাবু বলবেন। আপনি প্রথমেই প্রশ্ন করছি, আপনি নিজে মনে করেন কারুর বাড়ি, কারুর ঘর ভেঙে দিলে তার ইতিহাস, তার স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়? আপনি কি পার্সোনালি এটা মনে করেন? বলুন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনাদের ভারতে প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয় না, এই তো আপনার মুশকিল। আমি একটা প্রশ্ন করলাম, ভদ্রভাবে বললাম আজকে ঝগড়াঝাটি করব না, একটা প্রশ্ন করলাম, আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি। আশ্চর্য লোক মশাই, আপনি প্রশ্ন করবেন, আগে উত্তরটা দিয়ে নিন। আমার প্রশ্নের উত্তর আগে দিন, তারপর আপনি আপনার প্রশ্ন করবেন, আমিও উত্তর দেবো। আপনাকে আমি কথা দিচ্ছি, হাত বাড়িয়ে প্রমিস করলাম। বলুন, আপনি মনে করেন কারুর বাড়ি ভেঙে দেওয়া, কারুর অন্তর্বাস চুরি করে পালিয়ে যাওয়া, এই বর্বরতা করলে কারুর ইতিহাস মানুষের মন থেকে মুছে যায়? আপনি মনে করেন? বলুন। আপনিই বলুন, কোন নষ্ট ইতিহাস মানুষের উপর চাপিয়ে দেওয়াটা কি অন্যায় নয়? আপনিই বলুন। তার মানে আপনি বলতে চাইছেন ভারতে যেভাবে
বিদেশি মোগল শাসক, আরবের শাসকরা এসে ভারতবাসীর ওপর, হিন্দুদের ওপর অত্যাচার ঘটিয়ে, গণহত্যা ঘটিয়ে সেই সময় শাসন চালায়, সেটা মুছে দেওয়া উচিত। সেই সমস্ত বিল্ডিংগুলো ভেঙে ফেলে দেওয়া উচিত, কিংবা বিশ্বের অন্য জায়গায় যেরকম হয়েছে সেরকম করা উচিত। এটা মূর্খামির পরিচয়। ইতিহাসের পর্ব আমার পছন্দ হতে পারে, না হতে পারে, কিন্তু ঐতিহাসিক নিদর্শন মুছে ফেলা এটা মূর্খামি। আপনি এটা মনে করেন কি মনে করেন না? আমি তারপর বলরাম বাবুর কাছে যাব। ইতিহাসের ঐতিহাসিক পাপিষ্ঠ জায়গা যদি কেউ মুছে দেয়, দেশের জনগণ যদি মনে করে এটা আমার দেশের জন্য কলঙ্ক, সেটাকে এদেশের মানুষ মনে করে সেটা সঠিক। ভারতের কোন জ্বালা শুনলাম। বলরাম বাবু, আপনি মনে করেন ইতিহাস পছন্দ না হলে সেটা মুছে দেওয়া উচিত, তাহলে ভারতবর্ষ থেকে তো গোটা শয় বছর মুছে ভেঙে ফেলে দেওয়া উচিত। কিন্তু আমরা তো ওরকম মূর্খ নই, আমরা আমাদের ইতিহাসকে এমব্রেস করতে জানি, এবং আমাদের সনাতন ধর্মে এমব্রেস করা, গ্রহণ করা, সেটাও একটা কালচার। কিন্তু এই বর্বরতাটা কি? সবকিছু ভেঙে দেবো, মন্দির ভেঙে দেবো, ইতিহাস মুছে দেবো? বলুন, উত্তর নিয়ে নিন। আমি আবার আসছি, আরিফ বিল্লাহ আপনাকে বলতে দিয়েছি। বলরাম বাবু, উনি যেটা লুকোতে চাইছেন সেটা এটাই যে যেহেতু সনাতনীরা বহুত্ববাদে বিশ্বাস করে, ফলে বিভিন্ন মতবাদ থাকতেই পারে, বিভিন্ন উপাস্য দেব থাকতে পারে, তার বিভিন্ন নেতৃত্ব থাকতে পারে, আর সেটাকে সম্মান করা আমাদের কর্তব্য, মানে সভ্য মানব জাতির কর্তব্য। তাই এবার ওনারা ভাবলেন যে স্বাধীনতা পেয়ে গেছি, আমার মনের বিরুদ্ধে, আমার মতবাদের বিরুদ্ধে যদি কোনো মত থাকে সেগুলোকে মুছে দেবো। বলরাম বাবু, ওনারা 4 থেকে 6 বার স্বাধীনতা পেয়েছেন। আপনি এই রিসেন্টটার কথা বলছেন, তাই তো? ওনার প্রতি মাসে স্বাধীনতা ঘটনা ঘটেছে। আপনি তালিবানরা যখন আফগানিস্তানে গেছে, তখন আপনি দেখেননি বুদ্ধ মূর্তি ভাঙতে? বামিয়ান বুদ্ধ মূর্তি ভেঙেছে। এখানে নালন্দায় যখন বইয়ের লাইব্রেরি ভেঙে পুড়িয়ে দেওয়া, সেটা দেখেননি? তাহলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের সঙ্গে মিলছে না যে জিনিস, তাকে থাকতে দেবো না। আমার কথাটাই শেষ কথা, আমার কথার বাইরে আর কোনো কথা থাকতে পারে না। এটা সভ্য সমাজ মানবে না এবং মানছে না। হবে ভারতে মুসলিমদেরকে নিরাপত্তা দিন, না পারলে মুসলমানদের কাছে সমাজের কাজ করুন। আপনি যেভাবে আপনাদের সৃষ্টিকারক মুজিবুর রহমান সম্পর্কে ভারতবাসীদের অন্য কোনো বক্তব্য থাকতেই পারে, ছেড়ে দিন সে কথা। আপনাদের যে দেশটা সৃষ্টি করেছে, পাকিস্তানের যে 30 লক্ষ গণহত্যার পর যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার অন্যতম রূপকার তো মুজিবুর রহমান। তার সঙ্গে মতে আপনার না মিলতে পারে, আপনি তার বাড়ি ভাঙবেন কেন, তার মূর্তি ভাঙবেন কেন? জেলখানায় বহাল তবিয়তে বসে থাকে, দেশ স্বাধীন করছে আপনার কাছে মনে হচ্ছে না? দেশ স্বাধীন ছেড়ে দিন, পাকিস্তান থেকে আলাদা হয়েছেন তো, ভাষার ভিত্তিতে একটা আলাদা রাষ্ট্র পেয়েছেন তো। তারপরে আপনার কোনো প্রশ্নের উত্তর উনি দিতে পারেন। আমি আরো ইজি করে দিচ্ছি আরিফ বিল্লাহ, আমি একটা বাইট শোনাবো। বাইটে আপনাদেরই দেশের একজন হুজুর, তাদেরকে আপনারা হুজুর বলে থাকেন, কারণ যখন তারা কথা বলেন সবাই সমস্বরে একসঙ্গে চিৎকার করে তাদের সমর্থন করেন। তার বক্তব্য শোনাবো, কি বলছেন তিনি গৌর গোবিন্দ নিয়ে, তারপর ফিরছি আবার আপনার কাছে এবং বলরাম বাবুর কাছে। শুনুন। মনে রাখতে হবে, শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে উদ্ধার করা। শাহজালালের উত্তরসূরিরা আবার তৈরি হোক। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো। আরিফ বিল্লাহ, আপনার ধর্মগুরু একজন বললেন, আপনি সমর্থন করছেন কিনা প্রথমে জিজ্ঞেস করব। তিনি বলছেন শাহজাহান বলেছিল এটা গৌর গোবিন্দের দেশ নয়। গৌর অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নতুন নবজাগরণ ঘটিয়েছিলেন এই বাংলায়, এবং গোবিন্দ অর্থাৎ কৃষ্ণ, হিন্দুদের উপাস্য দেবতা। অর্থাৎ আপনারা বলতে চাইছেন, আপনি কি সমর্থন করেন এই বক্তব্য, বাংলাদেশ গৌর গোবিন্দের দেশ নয়? যদি সমর্থন না করেন বলুন বাংলাদেশ গৌর গোবিন্দের দেশ, বলুন। হ্যাঁ, আমি বলছি আপনাকে, আপনারা লাভ কুরুক্ষেত্র করতে চাবেন বাংলাদেশে, আমরা সেটা হতে দিব, তাই না? আপনারা ভূমি কুরুক্ষেত্র করতে চাইবেন, আমরা সেটা হতে দেব, তাই না? আপনাদের মন গড়া তো বাংলাদেশ চলবে না। আপনারা আপনাদের ভারতে মুসলিমদেরকে আপনার দেশের হিন্দুদের কথা বলছি। আপনাদের মৌলবাদ মানে উনি কি অপারেশন সার্চলাইট কে অস্বীকার করেন? অপারেশন সার্চলাইট কে অস্বীকার করেন? হয়েছিল কিনা বলুন। আপনাদের দেশে যায়, তাদেরকে আপনারা ধর্ষণ করে দেন। আপনারা আবার কিসের সভ্যজাতি মুখোশ পড়তে আসছেন আমাদের সামনে? কথার উত্তর দিতে পারবেন না। অপারেশন সার্চলাইট হয়েছিল কিনা?
হয়েছিল কি ক্ষমা হয়নি? চান। বাবু ক্ষমা চান, আপনাদের চরিত্রের দিকে একটু তাকান। 30 ক্ষমা লক্ষ চান। লোক মরেছিল কি মরেনি? ক্ষমা চান, জোর হাত করে ক্ষমা চান। অদ্ভুত কথা বলছেন আরিফ বিল্লাহ। অশিক্ষিতের মতো কথা আচ্ছা আরিফ বিল্লাহ, আমার আপনাকে শেষ প্রশ্ন আজকে। আরিফ বিল্লাহ, আপনারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পুরেছেন, তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি বাংলাদেশের পতাকাকে অপমান করেছেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমানের বাড়িতে দাঁড়িয়ে আজকে প্যালেস্তাইনের পতাকা উঠছে এবং আইসিসের পতাকা উঠছে। আপনার দেশটা কি আপনি প্যালেস্তাইন নাম চেঞ্জ করছেন, নাকি আইসিসের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন, নাকি ক্ষমতা চলে গিয়েছে অলরেডি, আসলে এবার সামনে আসছে? বলুন। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যাকে বলছেন যে দাস ব্যক্তি, সে আবার প্রভু হয় কিভাবে? আর সেই ব্যক্তি তো এই প্যালেস্টাইনের পতাকা কেন আপনারা যেমন হুজুর বলেন, এই যে আপনারা যেমন হুজুর বলেন, আপনারা যেমন হুজুর বলেন, আপনারা যেমন ধর্মগুরুকে হুজুর বলেন, আপনারা হুজুর বলুন। আমি আমার ধর্মগুরুকে প্রভু বলবো না মহারাজ বলবো, সেটা আমার বিষয়। আমি ওনাকে কি সম্বোধন করবো সেটা শেখাতে আসবেন না। আপনি যাদের হুজুর বলে একসঙ্গে সমস্যারে চিৎকার করেন সেগুলো করতে পারেন, আমি সেই নিয়ে প্রশ্ন তুলি না। আমার প্রশ্ন হচ্ছে পতাকা অবমাননার জন্য যাকে জেলে পুরেছেন, আজ প্যালেস্তাইনের পতাকা উঠছে। আপনারা প্যালেস্তাইন বানাতে চান, আপনার দেশের নামে এবার আমি প্যালেস্তাইন বলবো। আরিফ বিল্লাহ প্যালেস্তাইন থেকে বসেছেন বলবো, আপনি প্যালেস্তাইন থেকে বসেছেন। এখন হিজবুত তাহরির কেন আইএসআইএস এর পতাকা ওড়াচ্ছে? আপনার যেটা সুখ লাগে আপনি বলুন, আমি বাংলাদেশে আছি, আপনার যেটাতে আপনি সুখ পান। বলরাম বাবু উত্তর দিন। হিজবুত তাহরির কেন আইএসআইএস এর পতাকা ওড়াচ্ছে? হিন্দের মূর্তি কেন দখল করে ISIS সেটার উপর পতাকা উঠবে? পতাকা কেন উত্তোলন করলেন? বলরাম বাবু ক্ষমা চান। বলরাম বাবু আপনি ক্ষমা চান। কি ক্ষমা চান? চাইতে হবে। কি ক্ষমা চান? কোনো লজিক নেই। হিজবুত তাহরিরের পতাকা আপনারা কেন আইসিসের পতাকা ওড়াচ্ছেন বলুন, আজকে বলুন। শেষ প্রশ্ন, আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। নিজেকে স্পষ্টভাবে গোটা দেশ, আপনার দেশের মানুষও দেখছে, আমার দেশের থেকে বেশি লোক আপনার দেশে দেখছে। আজকে নিজেকে নিজের সম্মান বজায় রেখে বলুন, আইসিসের পতাকা ওড়ানোকে আপনি নিন্দা করেন, বলুন। কেন? যুক্তি দিন, কথা বলুন। ভয় পাচ্ছেন বলরাম বাবু? ব্যাস হয়ে গেছে। আরিফ বিল্লাহ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আরিফ বিল্লাহ, অনেক ধন্যবাদ। আরিফ বিল্লাহকে ধন্যবাদ জানাবো। আরিফ বিল্লাহ অনেক যুক্তিযুক্ত উত্তর দিয়ে আজকে প্রমাণ করলেন যে কেন আমরা এই ডিবেটের শুরুতে এই সেগমেন্টটা কেন রেখেছি। তার কারণ হচ্ছে আজকে দাঁড়িয়ে এই ভারতবর্ষে মোহন ভাগবত যখন বলছেন যে বৃহৎ হিন্দু ঐক্যের প্রয়োজন, তার পিছনে কারণ হচ্ছে এই মনোভাব। যে মনোভাবের দ্বারা একজন বসে বলেন বাংলাদেশ আর গৌর গোবিন্দের দেশ নয়, কিংবা যারা দেশের একটা গোটা অধ্যায়কে বুলডোজারে গুঁড়িয়ে দিতে পারে, সেই বাংলাদেশ, এই বাংলায় সেই পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে ওই বাংলাদেশ আর এই বাংলা এক হয়ে যাবে। সেটা কি হতে দেওয়া সম্ভব? সেটা কি হতে দেওয়া উচিত? সেটা কি হতে দিতে চলেছি আমরা, নাকি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা হবে এই মৌলবাদের বিরুদ্ধে? সেই নিয়ে এর পরের প্রশ্ন করব। এবং এর পরের প্রশ্নে যাওয়ার আগে দুটো বাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের সেগমেন্টে যাওয়ার আগে। এক নম্বর, যখন রাম মন্দিরের প্রতিষ্ঠা হয় এই দেশে, গোটা দেশ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, গোটা দেশ যখন শ্রী রামলালার অভিনন্দন জানানোর জন্য, রামলালাকে অভিনন্দন জানানোর জন্য, তাকে আবাহন জানানোর জন্য এক হচ্ছে, তখন এই গোটা বিষয়টিকে গিমিক বলেছে কে? শুনবো। আর তার সঙ্গে সঙ্গে শুনবো সংখ্যালঘু বৃদ্ধি পেলে এই দেশে কি হতে চলেছে সেই নিয়ে কে কথা বলেছে। এই দুটো বক্তব্য শুনে ফিরবো আলোচনায়, আরো হাই ভোল্টেজ আলোচনা। শুনুন। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা, এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি,
মনে রাখবেন, আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। দুটো বাইট পরপর শুনলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাম মন্দির গিমিক, তারপর তিনি বললেন আমি কখনো হিন্দু মুসলমান আলাদা করি না, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাদের কাছে ওয়াদা করে বলছি, আল্লাহর কসম আমি হিন্দু মুসলমান আলাদা করি না। হলো তার মন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম, তিনি বললেন আমরা অপেক্ষা করছি, আল্লাহর রহমত থাকলে একদিন ঠিক আসবে যেদিন এদেশে সংখ্যালঘু অর্থাৎ মুসলমানেরা সংখ্যা গুরু হবে। তাতে কি লাভ হবে, তাতে কি লাভ হবে? আমি আসবো আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনা কর্তা। আমার সঙ্গে রয়েছেন বলরাম বোস, সনাতনী প্রতিবাদী। আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেসের মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী। আমি প্রথমে বিমল কুমার চন্দের কাছে যাব। স্যার, গোটা একটা দেশের ইতিহাস ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। আপনারা নিজেরা মুক্তিযোদ্ধার সময় সাহায্য করে বাংলাদেশ গড়ে তুলেছিলেন। গোটা একটা দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে একদিকে, আরেকদিকে এথনিক ক্লিনজিং অনুসারে গোটা একটা দেশের, আমরা জানি 24% ছিল, তার আগে 48 ছিল, এখন 4 কি 8 হবে হিন্দুদের শতাংশ। সেখানে দাঁড়িয়ে গোটা একটা ধর্মকে বিলুপ্তির পথে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ আজ যা হচ্ছে বাংলাদেশে, আগামীকাল এই ভারতে এই বাংলায় হওয়া থেকে আটকাতে ঐক্যবদ্ধ হওয়া কি প্রয়োজন, হ্যাঁ কি না, বলুন স্যার। প্রথমত আজ যা বাংলাদেশে যেটা হচ্ছে আমার মতে, কারণ এই বাংলাদেশকে স্বাধীন করবার পিছনে আমার বড় অবদান আছে। আমি বাংলাদেশের, যদি হিসাব মতো হয়, আমি বাংলাদেশের পিতা, কারণ বাংলাদেশের জন্ম আমি দিয়েছি। মানে আমার গুরুত্বপূর্ণ, আমার সৈন্য সামন্ত, আমাদের সামরিক বাহিনী, আমি ছিলাম সেই সামরিক বাহিনীতে। সুতরাং আজকে ওরা যা করছে, আমি একটা কথাই বলবো, যারা আজকে এই উপদেষ্টা, যে দেশটা চলছে কিছু উপদেষ্টাকে দিয়ে নিয়ে, আপনি উপদেষ্টাদের পিছন দিকে ফিরে তাকিয়ে দেখুন তো, তারা কি জানে ইতিহাস সম্বন্ধে, তাদের জন্ম হয়েছে কবে, তারা দেখেছে কি যে কেন তাদের দেশটাকে স্বাধীন করতে হলো। আজকে তারা ভুলে গেছে যে এই দেশটাকে স্বাধীন করার প্রয়োজন ছিল, কারণ 23 বছর তারা 1947 সাল থেকে 1971 পর্যন্ত 23টি বছর তারা যেভাবে নিপীড়িত হয়েছে, আমার মনে হয় তারা সেটা ভুলে গেছে। ভুলে যায়নি, কারণ সেই সময় যারা ছিল তারা কিন্তু এখন নেই। কারণ আজকে যারা আছে উপদেষ্টা, তারা দেখেইনি যে 71 সালে কি হয়েছিল, কিভাবে দেশটা স্বাধীন হয়েছে, তাদের দেশটা কিভাবে এসছে, বাচ্চা ছেলেগুলো জানে কি? মানুষের জীবন। আমি বলবো, এটাই বলবো বাংলাদেশের কাছে, ইউনূস সরকারের কাছে একটাই আমার দাবি, আজকে আমার যে ভাইয়েরা মারা গেছে, জীবন দিয়েছে আপনাদের স্বাধীনতা করবার জন্য, আপনার দেশকে, এইটা দেখবার জন্য, তারা এখন তাদের যে ফ্যামিলি আছে, তাদের যারা আছে, সবার জন্য আমি সবার হয়ে বলছি যে আমি এই দিনটা দেখবার জন্য কিন্তু নেই। আমি যে বেঁচে আছি, যুদ্ধে মারা যায়নি, কিন্তু আমি কি এই দিনটা দেখবার জন্য বসে আছি? কেন তাহলে আমাদেরকে সেই সময় আমাদের সাহায্য নিলেন? আজকে আমরা আপনাদের শত্রু হয়ে গেলাম। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রতিটি লোক একই কথা বলছে যে ভারতবর্ষ, আমরা তাদের শত্রু। কেন? আজ থেকে 54 বছর আগে এই কথাটা মনে ছিল না, যখন 71 সালে আমাদের সাহায্য নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করা হয়। বাংলাদেশ কিন্তু স্যার পাল্টা, আমি যে ঐক্যের কথা বলছিলাম, এই ভারতে দাঁড়িয়ে মোহন ভাগবত বলছেন ঐক্যবদ্ধ না হলে একটা জাতি মুছে যায় ইতিহাস থেকে। আপনি সমর্থন করেন সেই বক্তব্য দ্রুত? এটা একদম সত্যি কথা। ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন আছে যে কোনো জিনিসে, শুধু ধর্ম নিয়ে নয়। কারণ আমাদের দেখুন
আমাদের হিন্দু ধর্ম কিন্তু প্রাচীনতম ধর্ম। তখন যখন হিন্দু ধর্ম আসে, হিন্দু ধর্ম জন্ম হয়, তখন পৃথিবীতে অন্য কোনো ধর্ম ছিল না। ঠিক। আজকে আমরা সেই জায়গাতে ফিরে যেতে চাই, কারণ হচ্ছে যে তারপরে যারা এসেছে, যারাই হয়েছে, আমি বলবো ঐক্যবদ্ধের প্রয়োজন অত্যন্ত। আমি যাব, বেশ সঙ্গে থাকুন স্যার, আমি যাব অশোক ভট্টাচার্যের কাছে, কংগ্রেস মুখপাত্র। অশোক দা, 3 বছর আগে কলকাতায় যখন পুরভোট হচ্ছে, তার আগে বামেদের প্রার্থী তালিকা ঘোষণার সময় প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বক্তব্য দেওয়া হয়, আমরা বাম পার্টিগুলির মধ্যে ঠিক করেছি আমাদের বাম দলগুলির মধ্যে অটুট ঐক্য স্থাপন করতে হবে, আন্দোলন বাড়ানোর ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে, ঐক্যের অভাব রয়েছে। আমি আপনাকে প্রশ্ন করছি দাদা, যদি মোহন ভাগবত আজ দাঁড়িয়ে বলেন এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যা হচ্ছে, হিন্দুদের ঐক্যের প্রয়োজন আছে, একতার প্রয়োজন আছে, না হলে গোটা একটা জাতি মুছে যায় যদি তারা ঐক্যবদ্ধ না থাকে, এটা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে ঠিক হতে পারে, একটা জাতির ক্ষেত্রে বা ধর্মের ক্ষেত্রে, আপনি তার বক্তব্য সমর্থন করেন কি করেন না? ধন্যবাদ কিশলয়। আমি শুধু বলবো যে আমাকে একটু বলতে দেবেন, কথার মাঝে বলবেন না, তারপরে যা ইচ্ছা বলুন। প্রথম কথা হচ্ছে, এই একটু আগে যিনি বক করছিলেন আরিফ বিল্লাহ, আমি মনে করি না ইসলাম ধর্মের ঠিকা উনি নিয়ে রেখেছেন, ঠিক যেমন মনে করি না মোহন ভাগবত কিংবা সংঘ পরিবার হিন্দু ধর্মের ঠিকা নিয়ে রেখেছে, বা আমিও নিয়ে রাখি না, কিংবা বলরাম বাবুরা নিয়ে রাখেন, বিমলবাবু, কেউই আমরা ঠিকা নিয়ে রাখিনি কোনো কিছু। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ঋগ্বেদে একটা প্রশ্ন বারবার করে করা হচ্ছে, কসমাই দেবায় হবিষা বিধেম, কসমাই দেবায় হবিষা বিধেম। এখন যখন মহাভারতের যুদ্ধ হচ্ছে, ভীষ্ম যখন সরসজ্জায়, তখন সবাই ভীষ্মের কাছে যাচ্ছেন, গিয়ে নানান ব্যাপারে নানান কিছু কৌশল জিজ্ঞাসা করছেন, প্রশ্ন জিজ্ঞাসা করছেন। যুধিষ্ঠিরও গেছেন, তার তো একটা অন্য কৌতূহল, বরাবরই জ্ঞানের পিপাসু, যিনি ভীষ্মকে বলছেন কসমাই দেবায় হবিষা বিধেম, কাকে দেবজ্ঞানে পুজো করবো? ভীষ্ম বললেন, শোনো বাবু, তোমাকে একটা কথা কানে কানে বলে দিয়ে যাচ্ছি, না মানুষার শ্রেষ্ঠতর হি কিঞ্চিত, মানুষের সে শ্রেষ্ঠতর কিছু নেই, পারলে মানুষের পুজো করো। এখন প্রশ্নটার জায়গাটা এই জায়গাটাতে সাংস্কৃতিক জাতীয়তাবাদের একটা ভয়ানক বিপদ আছে। সেই সাংস্কৃতিক জাতীয়তাবাদের বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু মুক্তিযুদ্ধের জন্ম। মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা অসাম্প্রদায়িক চেতনা, যে চেতনাকে কালিমালিপ্ত করে, ইতিহাসকে কলঙ্কিত করে, ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে ওপার বাংলার আজকের বর্তমানের মৌলবাদী শক্তি জামাত। ঠিক এপার বাংলা এপারে আসে, এটা একদম, আমি এ ভারতবর্ষে আসছি, যে মানুষটা বলে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস না, উনি এটা বলেন না, উনি এটা বলেন ভাই, কিশোর বিষয় তুমি কি আরএসএস এর প্রবক্তা? উনি এটা বলেননি, মিথ্যা কথা না, আমি 100% শিওর উনি এটা বলেন। বলো না, তারপরে বলো, তারপরে বলো, মোহন ভাগবত স্বাধীনতা নিয়ে যে বাইটটা দিয়েছিলেন, তারপরে উনি বলেছিলেন আমাদের স্বাধীনতা 15ই আগস্ট হয়েছে, কিন্তু আমাদের চেতনার স্বাধীনতা, হ্যাঁ, উনি মানে উনি ঠিক করে দেবেন না তো কোনো চেতনার কোনটা কি। আমার বক্তব্যের জায়গাটা এইটাই, এদেশেও তো খুব কি অদ্ভুত মিল, এই উপমহাদেশের ট্র্যাজেডি এটা। মুক্তিযুদ্ধে যারা অংশ নেয়নি, সেই রাজাকার বাহিনী, সেই রাজাকারের দালালরা আজকে ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছে। এদেশের স্বাধীনতা যুদ্ধে যারা ব্রিটিশের দালালি করেছে, যারা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিতে চায়নি, যারা ব্রিটিশের দালালি করে স্বাধীনতার পেছনে ছুরি মেরেছে, তাদের কাছ থেকে আজকে দেশভক্তি শিখতে হচ্ছে বা শুনতে হচ্ছে এই আরএসএস সংঘ পরিবারের কাছে। এই দুটো শক্তি আমাদের কাছে এক। আমি শুধু কিশোরায় বলবো, হ্যাঁ, মোহন ভাগবত একদম হিন্দু আর হিন্দুত্ববাদ এক জিনিস নয়। হিন্দু হচ্ছে মহাসমুদ্রের মতন, আরএসএস দালালি করেছে। প্লিজ আপনার মাঝে আমি বলেছি, আপনার মাঝে বলেছি, দেখাতে পারবেন, সহিষ্ণু হন, সহিষ্ণুতা শিখুন, সহিষ্ণু হন, সহবত শিখুন, পরে বলবেন, আপনার সময় আসলে বলবেন। আমি যেটা বলতে চাইছি, ঐক্যবদ্ধ তো হতে হবে। এই মৌলবাদী শক্তি, যে মৌলবাদী শক্তি এপার ওপার দুপারে মানবতাকে ধ্বংস করছে, আমি একটা কথা বলে শেষ করব, একটা কথা, আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, এদের থেকে মুক্ত পেতে গেলে মানবতাকে ঐক্যবদ্ধ করে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁচে থাকি। আমি অবশ্যই আপনাকে আমি টানা বলতে দিলাম অশোক বাবু, কিন্তু আমার অশোকদা, আমার দুটো জাস্ট অবজারভেশন। একটা হচ্ছে, আপনি বলছেন আরএসএস দালালি করে, আমি আরএসএস কিংবা অন্য কোনো দলের এখানে প্রতিনিধিত্ব করছি না, অন্য কোনো সংগঠনের করছি না, কিন্তু পাল্টা অনেকে এটাও বলে থাকেন নেহেরু ব্রিটিশদের দালালি করেছে, এটা অনেকে বলে থাকে। আপনার পাল্টা মত এটাও থাকতে পারে, তাই জন্য আপনার ইতিহাসের কথা বলছি। এবার আমি আরেকটা কথা, একজন আরএসএসের শহীদ, একজন জনসংঘের শহীদ নেহেরু দালালি করেছে, এটাও অনেকে বলে থাকেন। বেশ, আমি যাব দীপ্তাশ্বর কাছে, আমি আসি। আর স্টুডিও ছেড়ে বেরিয়ে দ্বিতীয় কথা, আই উইল কুইট দিস স্টুডিও। উত্তর দিন। কে কংগ্রেসের শহীদ? বলুন। জওহরলাল নেহেরু কংগ্রেসের শহীদ? আপনি বলুন না। কংগ্রেসের শহীদ জওহরলাল নেহেরু। ও দাদা শুনুন না,
আপনি বলুন না। আরএসএস না না আপনি বলুন না। একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন, আমি ছেড়ে চলে যাব স্টুডিও। একটা প্লিজ বলুন। না না সঙ্গে ও দাদা না না ওইসব নাটকটা ছেড়ে আপনি জানেন না, স্বাধীনতা সংগ্রামী এক সেকেন্ড অশোক দা আমি নাম বলছি, অশোক দা আমি নাম বলছি, অশোক দা আমি নাম বলছি, অশোক দা আমি নাম বলছি। আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির নাম শুনেছেন? আমি তো এবার আসুন, আপনি নাম শুনেছেন? আর যে বাংলায় বসে আছেন আপনি, এই বাংলায় তো থাকতো না দাদা, আমরাও তো বাংলাদেশে থাকতাম। আমি বিজেপির কাছে আছি। আরেকটা অবজারভেশন দিয়ে দিই, অশোক দা বাকি দেখা অশোক দা ফজলুল হক মন্ত্রিসভার মন্ত্রিত্ব করেছে। কেন করেছেন? কেন করেছেন? কেন করেছেন? কেন করেছেন জানেন? মুসলিম লীগকে আটকানোর জন্য কেন করেছেন? আপনি আধা জানেন নাকি? কথা বলবেন না। আপনি জানেন অশোক দা, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট কথা বলবেন। এক সেকেন্ড, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট। অশোক দা, অশোক দা এক সেকেন্ড, অবশ্যই গেরুয়া কেন চোখ রাগাবে না? কারণ ভুলের বিরুদ্ধে চোখ রাগাতে হবে। যদি ভুল হয় এক সেকেন্ড, দুর্বাচন গেরুয়াকেও দেখবে। আমি অশোক দা, আমি সিম্পল, আমার একটা পয়েন্ট, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট অশোক দা, কিন্তু আমি পরশুরাম আরএসএস করতে না, পরশুরাম সিপিআইএমও করতে না, কংগ্রেসও করতে না, কিন্তু কংগ্রেসও কিন্তু এক সেকেন্ড কিন্তু এক সেকেন্ড আমার দুজনকে আমি একটা পয়েন্ট বলছি, অশোক দা আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আমি যতটুকু ইতিহাস পড়েছি শ্যামাপ্রসাদ মুখার্জি ওই মন্ত্রিসভার সদস্যতা গ্রহণ করেছিলেন, কারণ সেই সময় যদি ওই মন্ত্রিসভার সদস্যতা গ্রহণ না করতেন তাহলে গোটা মন্ত্রিসভা মুসলিম লীগের হাতে যেত। আমি দীপ্তাশ্বর কাছে যাব। দীপ্তাশ্বর এক সেকেন্ড দীপ্তাশ্বর বিরোধিতা কেন জানুন চাচালে আর কি করতে হবে ব্যাস বলুন আমি উঠে দাঁড়াবো, কি করে কথা বলবো, উঠে দাঁড়াবো। আমার রিকোয়েস্ট অশোক দা, আমি আপনাকে টানা বলতে দিয়েছি, তার উত্তরে তো আপনার বিপক্ষে মত হবেই, আপনি একা বলবেন তা তাই একটু মেনে নিন। আর বলার প্লিজ রিকোয়েস্ট। না না শুনুন, হ্যাঁ বলুন। প্রথম কথা আসি কিশোরায় বাংলাদেশের কথা। ঠিক যে আরিফ বিল্লাহ বলে যে ভদ্রলোককে এনেছিলেন, তোমরা এদের জিজ্ঞেস করছিলে না বাংলাদেশের অস্তিত্ব, এদের আসল সমস্যাটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্বে, কারণ এরা কোনোদিন বাংলাদেশ চায়নি। তোমাকে বুঝতে হবে এরা কারা। এরা হচ্ছে রাজাকার আলবদর, যারা সেই সময় পশ্চিম পাকিস্তানি সেনাদের সাথে মিলে 30 লাখ মানুষকে খুন করেছিল, শয়ে শয়ে জননী বাংলাদেশের মা মেয়েদের ধর্ষণ করেছিল, এবং তারা তারপরে মুজিব আসার পরে মুজিবকেও খুন করেছিল। আজকে কালকে শ্যামাপ্রসাদ না থাকলে আমরাও সেখানে থাকতাম। বলুন অবশ্যই ব্যাস আসতে দিন, একদম না, এটা ইতিহাস। বলুন তাহলে আমায় প্রশ্ন করেছেন। আসি অশোক ব্যাপার। হ্যাঁ এবার আপনি দেখুন কালকে অদ্ভুত দৃশ্য, গিয়ে মুজিবের বাড়ি ভাঙছে, মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা। আরে বাংলাদেশের পতাকাটাই তো পেত না যদি মুজিব না থাকতো। আসলে এই শেখ ইউনিসের বাংলাদেশে একটা নাম আছে, তাকে বলা হয় বাংলাদেশের কসাই। কেন কি না, তার সুদের যে কারবার তা বাংলাদেশে বহু মানুষের জীবন সম্পত্তি এবং নষ্ট করেছে। এক মিনিট আমায় বলতে দিন, আজকে ইউনিসের হাবভাব দেখে মনে হচ্ছে উনি খুব দ্রুততায় আছেন, যে কত তাড়াতাড়ি উনি বাংলাদেশের অস্তিত্ব শেষ করে পাকিস্তানের গভর্নর হয়ে 14ই আগস্ট উনি গলা ছেড়ে পাক সরজমিন সাতবাদ গেয়ে উঠতে পারবেন। এবার আজকে দেখুন জাতিগত কিছু সভ্যতার না কিছু পার্থক্য থাকে। আজকে এখানে অশোকদার এবং আমার তুমুল তর্কাতর্কি হবে রাজনৈতিক মতভেদ নিয়ে, কিন্তু আজকে ধরুন যখন কংগ্রেস সরকারে ছিল তারা সাভারকারের বাড়ি ভাঙতে যায়নি, কিংবা যখন আজকে বিজেপি সরকারে আছে তারা মহাত্মা গান্ধীর বাড়ি ভাঙতে যায়নি বা মহাত্মা গান্ধীর সমাধি ভাঙতে যায়নি। এটা একটা জাতিগত সভ্যতা। এই সভ্যতা কোথা থেকে এসছে? এই সভ্যতা এসছে আমাদের আদি থেকে। আমরা তো কোনো হঠাৎ গজিয়ে ওঠা সভ্যতা নয়, কোনো ইম্পোর্টেড সভ্যতা নয়। আমাদের সভ্যতার একটা সর্বংসহা এবং সবাইকে জায়গা দেওয়ার একটা দর্শন আছে। সেই দর্শন থেকেই আমাদের রাজনীতি। আমাদের যতই কংগ্রেস বলুন বিজেপি বলুন রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। অশোক বাবুর মনেই হতেই পারে যে শ্যামাপ্রসাদ বাবু কেউ নন, আমার মনেই হতে পারে যে নেহেরু কোনোদিন সেলুলার জেলে যাননি, আবার আমার মনেই হতে পারে যে কংগ্রেস শহীদদের কথা বলছে অথচ নেতাজিকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল। আমার মনে হতেই পারে যে কংগ্রেস শহীদদের কথা বলছে কিন্তু ভগৎ সিংয়ের ফাঁসি আটকানোর জন্য মহাত্মা গান্ধী কোনো চেষ্টা করেননি। এগুলো হবেই, কিন্তু তার মানে এই না যে আমি মহাত্মা গান্ধীর সমাধি গিয়ে ভেঙে দেবো।
তার মানে এই না যে আজকে জ্যোতি বসুর বাড়ি মমতা ব্যানার্জি গিয়ে ভেঙে দেবেন। এটা একটা জাতিগত সভ্যতার ব্যাপার। এই সভ্যতা এই আরিফ বিল্লাহরা কখনো বুঝবেন না। আজকে কি জানেন, আমার যেটা ধারণা যে বাংলাদেশে যখন কতটা প্রয়োজন, বাংলাদেশে যখন আর একটা কথা বলি, বাংলাদেশে যখন 1971 স্বাধীন হয়, যে পশ্চিম পাকিস্তানি সেনাদের যে ধর্ষিতা জননীরা ছিলেন তাদের ছেলেদের নাম দেওয়ার জন্য মুজিব বলেছিলেন ওদের বাবার জায়গায় আমার নাম দিয়ে দাও। আজকে বোধহয় যারা ইট কাঠ অন্তর্বাস তুলে নিয়ে আসছে, বেসিনও দেখলাম তুলে নিয়ে আসছে, তারা বোধহয় ওই বাবার সম্পত্তি চাইতে গেছিল, কারণ তারা তো জানে না তাদের পশ্চিম পাকিস্তানি বাবারা তো তাদেরকে স্বীকার করে না। সেই জন্য আজকে বোধহয় মুজিবের বাড়ি থেকে ইট কাঠ খুলে সম্পত্তির ভাগ নিতে গেছিল। এবার ঐক্যবদ্ধ থাকলে না থাকলে কি হয়, আজকে বলছেন না অশোকবাবু মৌলবাদ ওপারেও মৌলবাদ এপারেও। 1989 সাল মনে করুন, কাশ্মীর মনে করুন, সেদিন কাদের বার করা হয়েছিল, কোন মৌলবাদ ছিল, কারা সেদিনকে উদ্বাস্তু হয়েছিলেন নিজের দেশে বসে, নোয়াখালী কাদের সাথে হয়েছিল। আজকে ইন্ডিয়াতে ভারতবর্ষে বসে নিকিতা তোমার খুন হয়ে যায়, পঙ্কজ নারায়ণ খুন হয়ে যায় বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া জিতলে সেটা সেলিব্রেট করার জন্য। ভারতবর্ষে বসে কারা বাংলাদেশের হারে দুঃখিত হয়, কিন্তু আপনি বাংলাদেশে একটা এরকম ঘটনা দেখান যেখানে কোনো সংখ্যালঘু হিন্দু ছেলে বা কোনো সংখ্যালঘু এরকম কোনো ঘটনা ঘটিয়েছে, একটাও দেখাতে পারবেন না। সংখ্যালঘু এবং সংখ্যা ঘুঘু এর মধ্যে আমাদের তফাৎ বুঝতে হবে। আজকে দেখুন, আজকে আফগানিস্তান পাকিস্তান তারা শেষ হয়ে গেছে, অন্ধকারে চলে গেছে, বাংলাদেশও সেই দিকে যাচ্ছে। আজকে ওনারা আরিফ বিল্লাহরা বলবেন ভারতের এই চক্রান্ত, ভারতের ওই চক্রান্ত, অথচ আবার ভারতের কাছেই এসে চাল চাইবেন ডাল চাইবেন। ঠিক কথা। দীপ্তাশ, এখানে আমি প্রথমে একটা বাইট শোনাবো। অশোকদা, আমি মোহন ভাগবতে আসি। অশোকদা আপনার কাছে, এখনো রাজুদা বলেননি। হ্যাঁ, আমি বাইট শোনাবো মোহন ভাগবতের প্রকৃতপক্ষে ইন্ডিপেন্ডেন্স নিয়ে তিনি কি বলেছিলেন। সঠিক বাইট শুনুন। प्रतिष्ठा द्वादशी, पौष शुक्ल द्वादशी का नया नामकरण हुआ। अब उसको प्रतिष्ठा द्वादशी कहना है। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त को, तो राजनीतिक स्वतंत्रता हमको मिल गई। हमने एक संविधान भी बनाया, वो लिखित रूप में संविधान से हमने पाया, लेकिन हमने अपने मन को उसके पक्के नींव पर आरूढ़ नहीं किया। ভারত স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, বলছেন স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে যে ডেটের কথা তিনি বলছেন সেই ডেটে, এটা ওনার বিশ্বাস। আমরাও শুনেছি প্রত্যেক দলে বলে থাকে আমরা কি সত্যিই স্বাধীন, আমরা স্বাধীনতা তো পেয়েছি, কিন্তু স্বাধীনতার মানে কি বুঝতে পেরেছি। উনি একবারও বলেননি যে স্বাধীনতা আমরা 15ই আগস্ট পাইনি। এটা ভুল তথ্য। বামেরা তো প্রত্যেক স্বাধীনতা দিবস, প্রত্যেক প্রজাতন্ত্র দিবসে বলেন ইয়া আজাদি ঝুটায়। ওনারা রিসেন্টলি ফ্ল্যাগ তোলা শুরু করেছেন। আমি রাজুদার কাছে বাজাবো। বাবু অত লম্বা লম্বা কথা বলছিলেন। আসি আমি রাজুদা একবার বলেন, একবারও বলেন। উত্তর দেব না, বাবা ঠিক আছে, তোমার কথা তো উত্তরটা দেব। আচ্ছা, আমি একটা বাইট শোনাবো। বাংলাদেশি মৌলবাদী ভারতে কি প্রতিষ্ঠা করতে চাইছে শুনুন, তারপর রাজুদার কাছে আসি। বাংলাদেশি মৌলবাদী ভারতে কি প্রতিষ্ঠা করতে চাইছে শুনুন। দ্বিতীয় পানিপথের যুদ্ধে প্রায় লক্ষ লক্ষ ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়েছিল। এই ভারতের মধ্যে আমরা স্বল্প সংখ্যক মুসলমান দীর্ঘ 750-800 বছর পর্যন্ত শাসন করেছিলাম। এই ভারত তো আমাদের, এই ভারত কাদের? এটা মুসলমানদের দেশ। কারণ ভারতের মুসলমানদের থেকেই ব্রিটিশ দেশ দখল করেছিল। যেহেতু আমার থেকে দখল করা হয়েছে, কাজে ক্ষমতা দ্বিতীয়বার আমাকেই দিতে হবে, নাকি ভুল বললাম? এ ভারত মুসলমানদের দেশ। রাজুদা, হুজুর বলছেন ভারত মুসলমানদের দেশ, ফিরাদ হাকিম বলছেন ভারতে আমরা সংখ্যাগুরু হয়ে গেলে আল্লাহর রহমতে অনেক কিছু হয়ে যাবে। বলুন। দেখুন, এই আরিফ বিল্লাহ আর এই যে ভদ্রলোক, এই যে প্রশ্নটা করলাম, যে লোকটা করছে, এরা যেমন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের সকল মুসলমানদের এরা প্রতিনিধিত্ব করছে না। এরা আপনি কি করে জানলেন? না বলছি, সমস্ত ওরা নিজেদের চিন্তা ভাবনাটা যেমন চাপাচ্ছে, তেমন আমাদের এই দেশেও ফিরাদ হাকিম সবার প্রতিনিধিত্ব করছেন না। ভালো কথা বলেছেন উনি। এই আমাদের ওই দেশের মোহন ভাগবত আর ওই দেশের ওই কি জানো, আপনি এই ব্যক্তির সঙ্গে মোহন ভাগবতের তুলনা করছেন। কোন কোথায় তুলনা? আলাদা নেই। কি বলছেন কি? কি বলছেন কি? রাজুদা যাতা বলবেন না। যে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, তাদের ইসলামে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে। তখন কোথায় ছিলেন? তখন ফিরাদ হাকিমের মৌলবাদী রূপটা দেখতে পারবে।
আমি জানতে চাইছি সবাইকে ইসলাম করতে হবে, ধর্মান্তকরণের কথা বলেন, ঘটাতে চাই ওই দেশে তারিক বিন কোথায় যায়? এই দেশে মোহন ভাগবত রাজনীতির ঊর্ধ্বে রাজুদা নিজের অস্তিত্ব বাঁচায়। আপনার যদি বলরাম বাবু মোহন ভাগবতের সঙ্গে তুলনা করছেন। এক সেকেন্ড এক এক করে রাজুদা ডিবেট খারাপ করবেন না। 2 সেকেন্ড আচ্ছা 2 সেকেন্ড আফগানিস্তান বামেরা সব জায়গায় শেষ হয়ে গেছে। এক সেকেন্ড ওনাকে বলতে হ্যাঁ আমি বলছি শেখ মুজিবুরের বাড়ি যারা ভাঙে তারা যেমন অপরাধ করে, এখানে মহাত্মা গান্ধী আমি বলরাম বাবুর কাছে প্রশ্ন করছি। বলরাম বাবু আপনি কোথাও মিল পাচ্ছেন? একদিকে বলা হচ্ছে ভারত মুসলমানদের দেশ, আরেকদিকে এপার থেকে একজন বলছেন এখানে সংখ্যাগুরু হয়ে তখন দেখা যাবে আল্লাহর রহমতের, মিল পাচ্ছেন কিনা? না আমি তারপর আসি। এই সমস্ত মৌলবাদী যে সমস্ত হুজুররা রয়েছেন তারা, আমি তো প্রথমেই বললাম যে এনারা অন্য কোনো মতবাদকে স্বীকারই করেন না, ফলে তারা সেপারেট হয়ে যাবেন, তারা অন্য কোনো কাফেরদের থাকতে দেবেন কি থাকতে দেবেন না তাদের ইচ্ছে মতো হবে। কিন্তু হিন্দুরা বৌদ্ধবাদের জায়গা, এখানে আপনি দেখবেন একবারে বলা হয়নি হিন্দু সাহিত্যের সঙ্গে বেশ চন্দন বেশ রাজুদা হল লাস্ট 10 সেকেন্ড আমি যাবো অশোকদার কাছে, বলুন। ব্যাপারটা হচ্ছে 1203-এ তুর্কি আক্রমণ ঘটলো, ঠিক আছে, বখতিয়ারউদ্দিন খিলজি বললেন, তারপর থেকে এত দীর্ঘ সময় ধরে কখনো হিন্দু ধর্ম খাতরামে পড়েনি। কি খাতরামে পড়েছে? পড়েনি, পড়েছে। আরে বলছি তুমি গুরু গোবিন্দ সিং খুন করা হয়েছে, হিন্দু ধর্ম আমি বিমল স্যারের কাছে যাব। বিমল স্যার এর আগে কখনো হিন্দু ধর্ম খাতরামে পড়েনি কি পড়েছে? এক সেকেন্ড বলুন। যখন কাশ্মীরে হিন্দুদের উপর অত্যাচার যখন আমাদের শাসন করেছে, আজকে চিন্তা করতে হবে মুসলমানরা শাসন করলো কোন দিক থেকে, বেশ কিভাবে মুসলমানরা এই দেশে আসলো। বেশ আমার কথা শেষ, যেমনটা বিমল স্যার বলছিলেন একটা কথাই বলছে যে একদম শেষ 800 বছর সময় একদম শেষ, আমাকে শেষ করতেই হচ্ছে। বিমল স্যার যেমনটা বলছিলেন যে আমাদের ভাবতে হবে, বিমল স্যার একদম সময় শেষ, আমাদের ভাবতেই হবে যে শাসক তাদের মতবাদ, এই ভাবনা চিন্তা নিয়ে বাংলাদেশ যেদিকে চলেছে, বাংলাদেশে যা হচ্ছে আজকে, সেখানে দাঁড়িয়ে মোহন ভাগবত যখন বলেন যদি ঐক্যবদ্ধ না থাকা হয় তাহলে ইতিহাসে মুছে যেতে হয়, সত্যি মুছে গিয়েছে হিন্দুরা বাংলাদেশে। সেখানে 48 থেকে 24 থেকে 8 হয়েছে, পাকিস্তানে হয়েছে, মুছে গিয়েছে হিন্দুরা, চোখের সামনে প্রমাণ রয়েছে। আর কত প্রমাণ চাই অশোক দাদের কিংবা রাজু দাদের, সেটাই আমার কাছে প্রশ্ন। এই প্রশ্নটা কি শেষ করছি, ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।